কলেজ শেষে বান্ধবীদের না বলে বাসার উদ্দেশ্যে আকস্মিক আঘাতে ইজি বাইকটির এক পাশ একেবারে দুমড়ে মুচড়ে গেল। ভয় এবং সন্ত্রাসী প্রবণতায় জ্ঞান হারিয়েছিল হুমায়রা। যখন জ্ঞান ফিরল, নিজেকে একটা সফেদ বিছানায় আবিষ্কার করলো। সরু বিছানা, পাশে স্যালাইনের দণ্ড, তার হাতে ক্যানোলা লাগানো হচ্ছে, ক্ষীণ গতিতে চলছে স্যালাইন। আশপাশ লক্ষ্য করে বুঝলো এটা একটা জেনারেল ওয়ার্ড। তার মধ্যে আরো দুজন মহিলাকে আশেপাশের সফেদ বিছানাগুলোতে দেখতে পেল সে উঠতে গেলে মোটা একজন সাদা শাড়ি পরিহিত নারী বেশ ধমকের সুরে বলল না উঠতে। তার স্যালাইন চলছে। হুমায়রা লক্ষ্য করলো তার গায়ে অস্বাভাবিক ব্যথা, উড়ুতে ব্যান্ডেজ, হাতের তালু এবং কোণের ওপরের অংশ ছিলে গিয়েছে। গায়ে জ্বর জ্বর অনুভূত হচ্ছে, গলাটা যেন শুকিয়ে গেছে। শুষ্ক কণ্ঠে মহিলাটিকে বলল, আমার কি হয়েছে? অ্যাক্সিডেন্ট, উরুতে রডে চাপ খাইছেন, হাত ছিলে গেছে, মাথার একপাশে ব্যথা পাইছেন। ভাগ্য ভালো যে ভাঙে নাই বা রডে ঢুকে নাই। বুঝলাম না, কারো কিছু হইল না, আপনি কাইত হয়ে গেলেন, কেমনে বসেছিলেন? হুমায়রা উত্তর দিল না। যতটুকু মনে হচ্ছে মহিলাটি একজন নার্স, আর এটি একটি সরকারি হাসপাতাল, হয়তো উপজেলার হাসপাতালটি। হাসপাতালের নার্সের ব্যবহারই তার প্রমাণ। সরকারি হাসপাতালে চিকিৎসার সাথে সাথে মানুষগুলোর ব্যবহারও থাকে বাঁচে। ভাইজানের ভাষ্যমতে এখানে বেতন কম, তাই অনীহা বেশি। বেসরকারি হাসপাতালে কারি কারি টাকা ঢালতে হয়, তাই তাদের ব্যবহার থাকে চিনির মতো মিষ্টি। তারা পারলে তোমার জামাও বদলে দিবে, অথচ এখানে খালি স্যালাইন লাগিয়ে রাখলেও তাদের গুরুত্ব থাকবে না। কথাটা মনে পড়তে হাসি পেল হুমায়রার। সাথে সাথে মনে পড়ল এখন ভাইজানের বাসায় যাবার সময়। নার্সের দিকে তাকিয়ে শুষ্ক স্বরে বলল, এখন কয়টা বাজে? এসে আজান দিয়ে দিচ্ছে। হুমায়রার কিছু বলার পূর্বে একজন ভদ্র মহিলা আগমন ঘটল। মহিলার পরনে দামি শাড়ি, অন্তত 1000 তিনেক তো হবে। ক্রিম কালারের উপর ক্রিম কালারের মিহি কাজ করা সুতি শাড়ি। মহিলা এসে দাঁড়ালো ঠিক হুমায়রার সামনে, মৃদু হাসি ঠোঁটের কোণায় এটি শুধালো, তোমার শরীরটা এখন কেমন আছে? জি ভালো। হুমায়রার কণ্ঠে জড়তা এবং সন্দিহান দেখে মহিলার হাসি বিস্তৃত হলো। মহিলার কণ্ঠ খুব নরম, আগের মতোই নরম স্বরে বললেন, আমাকে তুমি চিনবে না, আমি খুব একটা গ্রামে আসি না। চেয়ারম্যান দেলোয়ার হোসেন আমার ভাই। বিয়ের পর খুব কম আসা হয়েছে, আজ 13 বছর পর এসেছি। আমি ঢাকায় থাকি। আসলে আমার ড্রাইভারটা নতুন, ও একটা গাধা ড্রাইভার মানুষ, অথচ ব্রেক চাপতে পারে না। ওকে আজকেই বাতিল করে দিব। আহাম্মক একটা, বলে ওর পা পৌঁছায় না। অবশ্য ঢাকা শহরে যে ড্রাইভারের আকাশ, এই নিয়ে মোট 7টে ড্রাইভার বদলিয়েছি। এটা হলে 8টা হবে, 2 হালি, অথচ 8 মাসও হয়নি গাড়িটি। এর আগের ড্রাইভারটির। মহিলাটি খুব মিশুক, নয়তো খুব বেশি বাচাল, নয়তো কে তার ড্রাইভার সমাচার এতটা নিপুণভাবে একটি অপরিচিত মেয়েকে বর্ণনা করে। মহিলার কথাগুলো বিনা বাক্যে শুনতে লাগলো হুমায়রা। একটি মানুষকে হুট করে বলা যায় না আপনি থামুন, আপনার কথায় আমার আগ্রহ নেই, ব্যাপারটি বেয়াদবি হয়। ভাবলো যখন মহিলার কথা থামাবে তখন বলবে, আপনার কাছে ফোন আছে? একটা ফোন করব। রাশাদ যথাসময়ে বাসায় আসলো। সে এখন খাবে, আধ ঘন্টা বিশ্রাম নিয়ে আবার দোকানে যাবে। এখন দোকানে মিঠুকে বসিয়ে এসেছে। ছেলেটা একটু কামচোর, কিন্তু মাথার লোভ দিলে কাজ ফাঁকি দেয় না। রাশাদ সকাল দুপুর এবং রাতের খাবারটা বোন আর দাদার সাথে খায়, এটা তার অভ্যাস। খেতে খেতে বোনের কাছে খুঁটিনাটি সব শুনবে। বোনও এক এক করে ভাইকে সব বলবে, দিন কেমন গেল, কি কি ঘটলো। বাসায় এসে হাত মুখ ধুয়ে খেতে বসলো। প্রতিদিন তার হাত মুখ ধোয়ার পানি হুমায়রাই এনে রাখে ঘরের কাছে। ভাই কাজ করে কল চাপবে সেটা তার অপছন্দ, কিন্তু আজ বোনকে দেখলো না। আতিয়া খাতুনকে শুধালো, হুমায়রা কই? বুবু ফেরে নাই। কথাটা শুনতেই চমকে তাকালো সে। সময় এখন 7টা 30, অগ্রহায়ণের শেষের দিক, তাই এশা আজান তাড়াতাড়ি দেয়। কলেজ থেকে বাসায় আসতে আধ ঘন্টা লাগে, তাহলে এখনো কেন ফিরেনি হুমায়রা? রাশাদ মুহূর্তে উদ্বিগ্ন হয়ে উঠল, চিন্তিত স্বরে শুধালো, হুমায়রা বাড়ি ফিরেনি, অথচ তোমরা আমারে জানাও নাই কেন? চিন্তা করিস না ভাই, আইসে পড়বে। দাদি, এখন 7:30 বাজে।
হুমায়রার বয়স ছোট বলে তাকে নিজস্ব মোবাইল দেয়নি রাশাদ। আজকালকার মেয়েরা মোবাইল পেলেই বকে যায়, কিন্তু এখন মনে হচ্ছে একটা মোবাইল থাকা প্রয়োজন ছিল। রাশাদ উঠে গেল, ঘর থেকে বেরিয়ে যাবার আগে বলল, আমার খানা উঠায় রাখো, আয়শা খাবো। বলেই মোটরসাইকেল স্টার্ট দিল। কলেজ গেট শুনশান, দারোয়ানও নেই বললেই চলে। অনেক খোঁজে দারোয়ানকে পেল রাশাদ। তাকে শুধাতে সে বলল সব মেয়েরা চলে গেছে। চিন্তা আরো গহীন হলো। হুমায়রার বান্ধবীদের বাসায় যাবে কিনা সে দ্বিধা সমাধানই করছিল। তখনই একটা অচেনা নাম্বার থেকে ফোন এলো। সাথে সাথে রাশাদ ফোন ধরল। ওপাশ থেকে চিকন নরম মেয়েলি কণ্ঠ শুনতে পেল। ভাইজান, আমি হুমায়রা। বোন, কোথায় তুই? এটা কার নাম্বার? রাশাদের চিন্তিত ত্রস্ত কণ্ঠ শুনে বুঝতে বাকি নেই ভাইজান তাকে খুঁজতে বেরিয়েছে। অনেক রয়ে শুয়ে বলল, আমি উপজেলার হাসপাতালে। কেন, কি হয়েছে? আমি আসতেছি এখনই। ভাইয়ের কণ্ঠের উৎকণ্ঠা যেন বাড়ল। হুমায়রার সাথে সাথেই বলল, ভাইজান, আমি ভালো আছি, তুমি সাবধানে আসো, তাড়াহুড়ো করো না। আমি ঠিক আছি, মোটরসাইকেল আসতে চালিও। হুমায়রার কথায় একটু হলো শান্ত হলো রাশাদ। বুকের ভেতরে ওঠা ঝড় একটু হলো ক্ষান্ত হলো। ঠোঁট গোল করে দীর্ঘশ্বাসটা ফেলে শান্ত কণ্ঠে বলল, আমি 20 মিনিটের মধ্যে আসছি। বলে ফোন রেখে দিল। হুমায়রা মিনিট দুয়েক মোবাইলের দিকে তাকিয়ে রইল। তারপর সামনে বসা ভদ্র মহিলাকে ফিরিয়ে দিল মোবাইলটি। ওনার নাম শরীফা। এই কিছু সময়ে সেটাও জানা হয়ে গেছে। মৃদু হেসে বলল, ধন্যবাদ চাচি। তোমরা কয় ভাই বোন? আমি আর ভাইজান। বাবা কি করে তোমার? বাবার কথাটা শুনতেই চুপ হয়ে যায় হুমায়রা। তার জীবনে এই অধ্যায়টি খুবই কুৎসিত। কি বলবে, বাবা নেশা করে আর ভাইজানের ঘামের পয়সা জোয়ায় ওড়ায়। হুমায়রাকে চুপ থাকতে দেখে শরীফা ভাবলেন হয়তো মেয়েটির বাবা নেই, তাই প্রশ্ন পাল্টে বললেন, আমার একটি ছেলে আছে, একমাত্র ছেলে। ওর পরে বাচ্চা নিতে চেয়েছি কিন্তু হয়নি। হয়তো আল্লাহ পাকের এটাই ইচ্ছে ছিল। আমার অবশ্য আফসোস নেই। আমার এক ছেলের 100 সমান। খুবই ভালোবাসে আমাকে, আমাকে সহ্যও করে। এই যে আমি ফোন করেছি, ওর সব কাজ ফেলেই ছুটে আসবে। সত্যি তাই হলো। কিছুক্ষণের মধ্যেই ওয়ার্ডের দরজা দিয়ে একটি শ্যামবর্ণের পুরুষকে প্রবেশ করতে দেখল হুমায়রা। পরনে সাদা পাঞ্জাবি, মুজিব কোট, হাতা কোনোই অবধি গোটানো, চুলগুলো অবিন্যস্ত এলোমেলো, ঘাম গড়িয়ে পড়ছে কপালের ধার দিয়ে, চোখে মোটা কালো চশমা, গালে বেশ দাঁড়িয়ে আছে কিন্তু বেশ গোছানো, উদ্বিগ্ন তীক্ষ্ণ দৃষ্টি। আশপাশটা ঘুরিয়ে ঠিক শরীফার সামনে এসে দাঁড়ালো। মোটা স্বরে বলল, মা, তুমি ঠিক আছো? শরীফার মসৃণ হাসি বিস্তৃত হলো। আহ্লাদে স্বরে বলল, হ্যাঁ আমি ঠিক আছি, তুই মেলা দিন বাঁচবি। তোর কথাই বলছিলাম হুরাইরার কাছে। লোকটি এবার তাকালো হুমায়রার দিকে, তীক্ষ্ণ দৃষ্টি, যেন তাকে দেখে বিরক্ত হয়েছে সে। চোখ ঘুরিয়ে হুমায়রাকে পর্যবেক্ষণ করে অবিলম্বে বলল, চলো, মামা অপেক্ষা করছেন। আমি বাকিদের ক্ষতিপূরণ দিয়ে দিয়েছি, আর ওনার খরচটাও দিয়ে দেব। সে কি, একবার জিজ্ঞেস করবি না ও কেমন আছে? ফাইজান, এটা অভদ্রতা। তুমি জিজ্ঞেস করেছো তো, সেটাই যথেষ্ট। হুমায়রার চোখ ছোট ছোট হয়ে গেল। মানুষটিকে অতিশয় দাম্ভিক লাগলো। দেখেই খুব একটা ভালো লাগেনি। মানুষের স্বভাব তার চেহারাতেই ছলকায়। এই মানুষটিকে দেখে রুক্ষ বদমেজাজি ও দাম্ভিক লেগেছিল। এত কোমল মার এমন ছেলে, ব্যাপারটা হজম হলো না। ফাইজান নামক লোকের মা খুব বিব্রত স্বরে বলল, কিছু মনে করো না, ও একটু বেরসিক খাইসটা, ওর বাপের মতো। তোমার ভাই কি চলে আসছে? হ্যাঁ, 20 মিনিট লাগবে। তুমি ওনার ভাইয়ের অপেক্ষা করবে নাকি? ফাইজান হতবাক হয়ে শুধালো। শরীফা ধমকের স্বরে বলল, এত ছোট মেয়েটাকে একা ফেলে যাব নাকি? আক্কেল কি বেঁচে আসছো, গাধা কোথাকার? হুমায়রা ভাবলো এরা চলে গেলেই ভালো। ভাইজানের সাথে এই বেয়াদব মানুষটির দেখা হলে খুব একটা ভালো হবে না। হলো ঠিক তাই। ফাইজানের সাথে রাশাদের সাক্ষাৎকারটা খুব একটা ভালো হলো না। ভালো তো দূর, খারাপ শব্দটিও যেন কম সেটার বিশ্লেষণে। একটুর জন্য মারামারি বাঁধেনি। হন্তদন্তের মতো হাসপাতালে পৌঁছালো রাশাদ। যতই বোন বলুক সে ভালো আছে। হৃদয়ের অন্তঃস্থলের আপনজন হারানোর ভয়টা ঘাপটি মেরেছিল। আছেই বাকি তার এই বোনটি ছাড়া। হ্যাঁ, দাদা দাদি আছেন, কিন্তু হুমায়রা তার বেঁচে থাকার প্রেরণা। নয়তো এই
নয়তো এই জঞ্জালের পৃথিবীর মায়া কবেই ফুরিয়ে গেছে। বাহিরে খোঁজ নিয়ে ওয়ার্ডে এসে বোনকে বিছানায় অর্ধশায়িত দেখে আরো বিচলিত হয়ে পড়ল সে। ছুটে এসে বোনের কাছে এলো, বোনের কোমল মুখখানায় হাত রেখে বলল, কিভাবে হলো এটা? ভাইয়ের এমন উদ্বিগ্নতা ফাইজানকে প্রভাবিত না করলেও শরীফাকে করলো। বেশ অপরাধী বোধ হলো নিজেকে। ইতস্ততার সাথে বলল, আসলে হয়েছে কি? ঘটনা বর্ণনা শেষে রাশাদের কপালে ভাঁজ পড়ল। চিন্তিত হলো বোনের প্রতি। চিন্তা থেকে বলল, আপনারা তো টাকা দিয়েই খালাস, কিন্তু একটিবার কি ভেবে দেখেছেন আমার বোনের যদি কিছু হয়ে যেত তখন কি হতো? এই সামান্য টাকা দিয়ে আপনার গায়ে লাগছে না, হ্যাঁ? কিন্তু আমার বোনের কিছু হয়ে গেলে আমি তো সব হারা হয়ে যেতাম। বুঝতে পারছি বাবা, কিন্তু আসলে কেউ তো ইচ্ছে করে কিছু করে না। তবে আমাদের সাবধান থাকা উচিত ছিল। ফাইজান ঘড়ি দেখছে ক্ষণে ক্ষণে। তার চোখে মুখে বিরক্তি। সে বিরক্তি ভরা স্বরই বলল, আজব তো, কিছু তো হয়নি। তাহলে এখানে এত সময় কেন ব্যয় করছি এখানে? আমি তো ওনার চিকিৎসার খরচ দিয়ে দিয়েছি। তাহলে এত কথার কি আছে? ভাবটা এমন যেন কেউ মারা গেছে। ফাইজানের কথা শুনতে পিলে চমকে গেল রাশাদের। শরীফা সাথে সাথে ধমকে উঠল, কিন্তু ফাইজান নির্বিকার। এদিকে রাশাদের চোখ মুখ আপনা আপনি কুঁচকে গেল। রক ফুলে উঠল কপালে। রাগ চেপে দাঁত পিষে বলল, ফাইজলামি লাগছে আপনার, হ্যাঁ? চিকিৎসার খরচ দিলেই বুঝি দায়িত্ব ঝাড়া হয়? আমার বোনের তো এখানে থাকারই কথা ছিল, অথচ সে এখানে। তার উরুতে রড চাপা খেয়েছে। রড ঢুকে গেলে সেই দায় কি আপনি নিতেন? আর কি ভেবেছেন আমি আপনাকে ছেড়ে দিব? হ্যাঁ, দেশে আইন এখনো আছে। তাই নাকি? তাহলে আইনের কাছেই যাই না হয়। আপনার অসীম জ্ঞানের জন্য জানিয়ে দেই, অ্যাক্সিডেন্টটা কিন্তু আমার ড্রাইভার ইচ্ছে করে করেনি। ইজি বাইক চালকটি রং সাইড থেকে এসেছিল। এখানে ফল্ট তার। এটা তো আমার এবং মার ভালো তো যে আমরা ক্ষতিপূরণ দিচ্ছি। তাহলে কাকে আইন দেখাচ্ছেন আপনি? আর আপনার বোন মারা যায়নি, তার কিছু তেমন হয়নি। হলে সেটা খরচও আমি দিয়ে দিতাম। রাশাদ রাগে গজগজ করছে। তার কান থেকে যেন ধোঁয়া বের হচ্ছে এই অহংকারী আত্মকেন্দ্রিক মানুষটির কথা শুনে। হুমায়রা মুখ শক্ত করে কথাগুলো শুনল। রাশাদের দিকে একবার তাকালো। ভাইয়ের হাত মুষ্টিবদ্ধ। বুঝলো আবহাওয়া ভালো নয়, তাই চটজলদি ভাইয়ের শার্টের হাতা টেনে ধরল সে। নরম স্বরে বলল, ভাইজান বাসায় যাব, আমার স্লাইন শেষ। শরীফা লজ্জায় যেন মাটিতে মিশে যায়। তিনি রাগান্বিত কণ্ঠে বললেন, ফাইজান, তুমি কি বলছো এগুলো? আমি লজিক্যাল কথা বলছি মা। তুমি কি যাবে এবার? ওনার ভাই তো এসে গেছে। তুমি এত উগ্র হলে কবে থেকে? ফাইজান উত্তর না দিয়ে তপ্ত নিঃশ্বাস ফেলল। শেষবারের মতো ঘড়ির দিকে তাকিয়ে বলল, আমি বাইরে আছি, তুমি আসো। রাশাদ বোনের দিকে এক নজর দেখলো, তারপর নার্সকে বলল, ডাক্তারের সাথে কথা বলবো, আমার বোনকে আমি নিয়ে যেতে চাই। নার্স তাকে ডাক্তারের কাছে নিয়ে গেল। সেই সুযোগে শরীফা হুমায়রার কাছে বসলো। বিব্রত স্বরে বলল, আমার ছেলের কথাই কিছু মনে করো না। ও আসলে নারকেলের মতো, বাইরে থেকে খুব কঠিন, কিন্তু ভেতরটা নরম। আসলে ওর কাজটাই এমন, নরম হলেই মানুষ ওরে গিলে খাবে। তুমি যদি ওর সাথে কিছুদিন থাকো তাহলেই বুঝতে পারবে ও কেমন। হুমায়রা চুপ করে শুনল। মহিলা নেহাত ভালো মানুষ, নত মুখের উপরই হুমায়রা বলে দিত, আপনার ছেলে একটা বেয়াদব, দেমাগী, অহংকারী লোক। এমন লোকের সাথে কিছুদিন থাকা তো দূর, তার 10 ক্রোশের মধ্যেও থাকতে চাই না। গ্রামের কাঁচা পথ দিয়ে খুব আস্তে মোটরসাইকেল চালাচ্ছে রাশাদ। তার পেছনে তাকে শক্ত করে ধরে বসে আছে হুমায়রা। হুমায়রা তাকিয়ে আছে আধার চিরে মোটরসাইকেলের হেডলাইটের আলোর দিকে। তন্ময় তার মন। নীরবতা ভেঙে হুট করে শুধালো, ভাইজান, মায়ের খবর নিয়েছিলে? মায়ের কথা শুনেও না শোনার ভান করলো রাশাদ। উত্তর দিল না সে। তখন হুমায়রা আবার শুধালো, মা বুঝি আমাকে খুব ঘৃণা করতো, তাই না? হুমায়রার তন্ময় স্বর বুকে ছ্যাদ করে উঠল রাশাদের। জোর গলায় বলল, না তো। আমি জানি, মা তো আমাকে পেটেই ধরতে চায়নি। কথাটা কর্ণকুহরে ঝংকার তুলল। সাথে সাথে মোটরসাইকেলে ব্রেক কষলো রাশাদ। পেছন ফিরে বোনের দিকে তাকালো। গোল গোল নয়নে পানি চকচক করছে। মুখখানা আগলে শুধালো, কে বলেছে তোকে এগুলো? দাদি বলছে আমি পেটে আসার পর মা আমারে মেরে ফেলতে চাইছিল। হুমায়রার কণ্ঠ ভার।
কথাটা অসত্য নয়। রাশাদ হবার পর থেকে জুবাইদা সংসারের প্রতি অনীহা প্রকাশ করে। ভালোবাসার বদলে মার অসম্মান আর কত সহ্য হয়। এর জন্য যখন হুমায়রার পেটে আসে সে ভাষ্যমহীনের মতো আচরণ করে। অবশ্য হুমায়রার ভূমিষ্ঠের পর সব অনেকটাই স্বাভাবিক হয়, কিন্তু 18 বছর পর আবারও সব এলোমেলো হয়ে গেল। রাশাদ অনেক শান্ত গলায় বলল, একটা কথা মাথায় রাখবি, তোকে কেউ ভালোবাসুক আর নাই বাসুক, তোর ভাইজান ওকে ভালোবাসে। হ্যাঁ, মাঝে মাঝে একজনের ভালোবাসা যথেষ্ট হয় বাঁচার জন্য। হুমায়রা হু হু করে কেঁদে ওঠে। সে জানে তার ভাইজান তাকে অসম্ভব ভালোবাসে, তবুও লোভী মনটা যে আরো চায়। মা বাবার ভালোবাসা কেন পেল না অষ্টাদশী? এই আফসোসটি বুঝি কখনোই মিটবে না। গহীন রাত, ঝিঝি পোকার ডাকের সাথে মিশে আছে নিগুড় নীরবতা। বাতাসে পতপত করে নড়ছে উঠানের বা পাশের আমড়া গাছের পাতা। সেই পাতার ফাঁকে উকিয়ে দেওয়া চাঁদের রূপালি আলো এসে পড়ছে উঠানে। শামসু মিয়া তাহাজ্জুদের নামাজ পড়তে উঠেছে, কলপারে অজু করবেন। হঠাৎ লক্ষ্য করলেন উঠানে একটা প্রগাঢ় কালো ছায়া। কৌতূহল জন্মালো বুড়ো মস্তিষ্কে, চোর নাকি? কিন্তু চোরের কি এত সাহস হবে? তবুও শাবলটা ঘরের কোণ থেকে হাতে নিলেন। চুপি চুপি এগিয়ে গেলেন তিনি ছায়ার কাছে। মানুষটি খুব সঙ্গোপনে প্রবেশ করছে তার বাড়িতে। খুব কাছাকাছি যেতে কপালে ভাঁজ পড়ল শামসু মিয়ার। রাগে শরীর গরম হয়ে গেল। বুড়ো জীর্ণ শরীর নিয়ে ছুটে যেয়ে এলোপাথারি মার শুরু করলেন তিনি। ফলে মানুষটি ব্যথায় চিৎকার শুরু করলো, আব্বা লাগতেছে। কুত্তার বাচ্চা, সাহস কেমনে হইল মোর বাড়িতে পা রাখার? শয়তান জানোয়ার, সাহস কেমনে হইল মোর নাতনির ঘরে সফিরে ঢোকানোর? তোরে আজকে মাইরাই ফেলবো। আব্বা ছাড়েন। কাউসারের চিৎকারে ঘুম ভেঙে গেল বাকি মানুষের। ছুটে এলো তারাও উঠানে। রাশাদ থামাতে চাইলো দাদাকে, কিন্তু থামলো না শামসু মিয়া। এক পর্যায়ে মার সহ্য করতে না পেরে নিজের পিতাকে সজোরে ধাক্কা দিল কাউসার। ছিটকে পড়ল শামসু মিয়া। তাড়াতাড়ি রাশাদ তাকে ধরল। বৃদ্ধ শরীর উত্তেজনায় কাঁপছে, বুকে ব্যথা করছে। বড় বড় নিঃশ্বাস নিয়ে বলতে লাগলেন, এই শয়তান ব্যাটারে বের কর, এক্ষুন বের কর। বলতে বলতেই নিস্তেজ হয়ে পড়লেন তিনি।